নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি এই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে এবং ইকোনমিতে ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ এটি আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত। শিরোনামে বা সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারছি যে ভারতবর্ষে নাকি আবার ব্যাংক মার্জিং হবে বা ব্যাংক সংযুক্তিকরণ হবে, অর্থাৎ ব্যাংকের সংখ্যা আবার কমতে চলেছে। সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে ব্যাংক মার্জিন এগেন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে কি আবার ব্যাংক মার্জিং বা ব্যাংক সংযুক্তিকরণ হতে চলেছে, সেই নিয়ে কিন্তু আমরা দেখে নেব। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে ব্যাংক মার্জিং বা ব্যাংক সংযুক্তিকরণ নিয়ে কি খবর আছে, কোন ব্যাংকগুলিকে সংযুক্তিকরণ করা হবে, আরআরবি ব্যাংক অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক সেই সম্পর্কে দেখে নেব, তার শেয়ার সম্পর্কে দেখে নেব, ভারতবর্ষে আরআরবি ব্যাংক নিয়ে কি জিকের কোশ্চেনগুলো দেখে নেব, তো আরআরবি ব্যাংক মার্জিং করা বা সংযুক্তিকরণের বিষয়টি, তার সাথে কেন বা কোন অ্যাডভান্টেজে এই সংযুক্তিকরণ করা হবে, আর এই সংযুক্তিকরণের জন্য কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও, এর কোনো অংশে উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন আজকের আমাদের ভিডিও আরআরবি ব্যাংক সংযুক্তিকরণ। ভারত সরকার আবার একটি বড়সড় ব্যাংক সংযুক্তিকরণ বা ব্যাংক মার্জিংয়ের পথে হাঁটতে চলেছে। কয়েক বছর আগেই ভারতবর্ষের একাধিক ব্যাংককে সংযুক্তিকরণ করা হয়েছে। ইউনাইটেড ব্যাংকের সঙ্গে পাঞ্জাব ব্যাংকে যুক্ত করা হয়েছে, যে বিজয়া ব্যাংকের সাথে ব্যাংক অফ বরোদাকে যুক্ত করা হয়েছে, সেরকমই আবার কিন্তু ব্যাংক সংযুক্তিকরণ হতে চলেছে মোদী সরকারের আন্ডারে। আগে দু দফায় ব্যাংক সংযুক্তিকরণ হয়েছে, আবার তৃতীয় দফায় কিন্তু ব্যাংক সংযুক্তিকরণ হতে চলেছে, অর্থাৎ ভারতবর্ষের ব্যাংকের সংখ্যা আবার নাকি কমতে চলেছে। তবে এইবারে কোন ব্যাংকে সংযুক্তিকরণ হবে? প্রথমেই বললাম যে এবারে আরআরবি ব্যাংক অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক, যেগুলিকে আমরা গ্রামীণ ব্যাংক বলি, সেই গ্রামীণ ব্যাংক কিন্তু সংযুক্তিকরণ হতে চলেছে। বিভিন্ন রাজ্যের যে গ্রামীণ ব্যাংকগুলি আছে সেগুলিকে সংযুক্তিকরণ করা হবে। এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। সরকার পক্ষ এটিকে ভালো দিক হিসাবে তুলে ধরছে, অন্যদিকে বিরোধীরা এই ব্যাংক সংযুক্তিকরণের বিরোধিতা করছে। এখন বলেছে কি আরআরবি ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংক সংযুক্তিকরণ করা হবে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে কি এই আরআরবি ব্যাংক সম্পর্কে। আরআরবি ব্যাংক হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, তার মানে নাম থেকেই বুঝতে পারছি যে আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, অর্থাৎ গ্রামের দিকে গ্রাম অঞ্চলে যে সমস্ত ব্যাংকগুলি সার্ভিস দেয় সেগুলি হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। এখন ভারত যখন স্বাধীনতা পায় তখন কিন্তু সরকারি ব্যাংক বা ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা খুবই কম ছিল, বেশিরভাগটা ছিল বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংকের ব্যবসা হচ্ছে বেশি শহরাঞ্চলে, তারা কিন্তু গ্রাম অঞ্চলে কোনো সার্ভিস দিতে চাইতো না। দেশের প্রত্যেকটি মানুষকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনার জন্যই তখনকারের সরকার কিন্তু নড়ে চড়ে বসে। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি একই দিনে জাতীয়করণ করেছিলেন বা ন্যাশনালাইজড করেছিলেন, শুধুমাত্র দেশের প্রত্যেকটি মানুষের কাছে এই ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। তারপরে সরকার দেখেছিল যে গ্রামের গরিব মানুষ, গ্রামের পিছিয়ে পড়া মানুষ, গ্রামের প্রান্তিক মানুষ, তারা ব্যাংকিং পরিষেবা থেকে অনেকটাই দূরের থেকে যাচ্ছে, তাই তাদেরকেও ব্যাংকিং পরিষেবার আওতায় আনতে হবে। সেই কারণে সরকার কিন্তু নড়ে চড়ে বসে, তারা ঠিক করে যে এমন একটা ব্যাংক তৈরি করতে হবে যেটা শুধুমাত্র গ্রামের মানুষকে পরিষেবা দেবে, শহরের মানুষকে নয়। অর্থাৎ তাদের মূল লক্ষ্য থাকবে গ্রামের পিছিয়ে পড়া মানুষ, গ্রামের প্রান্তিক মানুষকে পরিষেবা দেয়া, বিশেষ করে যারা গ্রামের কৃষিকাজের সঙ্গে যুক্ত, গ্রামের ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত, ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত, তাদেরকেই পরিষেবা দেবে। সেই কারণে একটি কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটির নাম হচ্ছে নরসিংহম কমিটি। এই নরসিংহম কমিটি রিপোর্ট দিয়েছিল। এই নরসিংহম কমিটির রিপোর্ট অনুযায়ী ইন্দিরা গান্ধী সরকার 1975 সালে ভারতবর্ষের প্রথম এই আরআরবি ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংককে প্রতিষ্ঠা করেছিল। ভারতবর্ষের প্রথম আরআরবি ব্যাংক হচ্ছে প্রথমা ব্যাংক, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রথমা ব্যাংক। অর্থাৎ আরআরবি ব্যাংকের মেন লক্ষ্য কি গ্রামের মানুষকে ব্যাংকিং পরিষেবা দেওয়া, বিশেষ করে গ্রামের মানুষের জন্য সেভিং অ্যাকাউন্ট খোলা, গ্রামের মানুষের জন্য কারেন্ট অ্যাকাউন্ট খোলা, আর গ্রামের মানুষকে যে লোন পরিষেবা দেওয়া, বিশেষ করে যারা কৃষিক্ষেত্রের লোন কিংবা ক্ষুদ্র ব্যবসার লোন,
এই সমস্ত যে গ্রামীণ উদ্যোগ সেই উদ্যোগকে সাহায্য করতে এই আরআরবি ব্যাংকে বা গ্রামীণ ব্যাংকে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এই যে বললাম গ্রামীণ ব্যাংক হচ্ছে বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন গ্রামীণ ব্যাংক, অর্থাৎ সারা দেশে একটি গ্রামীণ ব্যাংক নয়। পশ্চিমবঙ্গের জন্য আলাদা গ্রামীণ ব্যাংক, আবার উত্তরপ্রদেশের জন্য আলাদা গ্রামীণ ব্যাংক। শুধু তাই নয়, এক একটা রাজ্যের কিন্তু একাধিক গ্রামীণ ব্যাংক, যেমন উত্তরপ্রদেশের 7টা গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গের 3টে গ্রামীণ ব্যাংক, অর্থাৎ বিভিন্ন রাজ্যের বিভিন্ন গ্রামীণ ব্যাংক, আবার একই রাজ্যের একাধিক গ্রামীণ ব্যাংক, শুধুমাত্র গ্রামীণ প্রান্তিক মানুষকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনার জন্য। এখন এই যে আরআরবি ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, তার শেয়ার কত? এই আরআরবি ব্যাংকের মূল 3টে পার্টি শেয়ার। প্রথম শেয়ার হচ্ছে 50% শেয়ার হলো কেন্দ্র সরকারের, আর 35% শেয়ার হলো কোনো স্পন্সর ব্যাংক বা কোনো ন্যাশনালাইজ ব্যাংক, যেমন ইউকো ব্যাংক, যেমন পিএনবি ব্যাংক, এই ব্যাংকের একটা শেয়ার থাকবে। বাকি 15% শেয়ার হচ্ছে যে রাজ্যের ব্যাংক সেই রাজ্যের শেয়ার থাকবে, অর্থাৎ 50, 35, 15। তাহলে অনেকে কিন্তু ভুল করে কি বলে যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হচ্ছে রাজ্য সরকারের ব্যাংক। কথাটা কিন্তু পুরোপুরি ভুল, কারণ এখানে কিন্তু রাজ্য সরকারের শেয়ার খুবই কম, মাত্র 15%। অন্যদিকে কেন্দ্র সরকারের শেয়ার ওদিকে 50%, এদিকে আবার স্পন্সর ব্যাংকের থেকে প্রায় 35%। তার মানে 50%-এর বেশি শেয়ার কিন্তু কেন্দ্র সরকারের। এখন আরআরবি ব্যাংক নিয়ে কতগুলি বিষয় আমাদেরকে জানতে হবে, যেগুলি আমাদের কম্পিটিটিভ এক্সামের জিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু আগে কি বলেছি যে ভারতবর্ষের প্রথম আরআরবি ব্যাংক হচ্ছে উত্তরপ্রদেশের প্রথমা ব্যাংক, 1975 সাল। এখন বর্তমানে ভারতবর্ষে কয়টি আরআরবি ব্যাংক আছে? বর্তমানে ভারতবর্ষে 43টি আরআরবি ব্যাংক আছে, 26টা রাজ্য আর 3টে কেন্দ্রশাসিত অঞ্চলের। গোয়া আর সিকিম রাজ্যের কিন্তু কোনো আরআরবি ব্যাংক নেই। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি, লাদাখ আর জম্মু কাশ্মীরের আরআরবি ব্যাংক আছে। পশ্চিমবঙ্গে কয়টি আরআরবি ব্যাংক আছে? পশ্চিমবঙ্গে আরআরবি ব্যাংক আছে 3টি। প্রথম হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যার সদর দপ্তর হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর। এই ব্যাংকের স্পন্সর ব্যাংকে আগে ছিল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এখন সংযুক্তিকরণের পর হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর হচ্ছে হাওড়া। এই ব্যাংকের যে স্পন্সর ব্যাংক হচ্ছে ইউকো ব্যাংক। 3 নম্বর হলো উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যে ব্যাংকের সদর দপ্তর কুচবিহারে। এই ব্যাংকের যে স্পন্সর ব্যাংক সেই ব্যাংক হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ পশ্চিমবঙ্গের 3টে গ্রামীণ ব্যাংক আছে। তাহলে কোন রাজ্যের সবথেকে বেশি গ্রামীণ ব্যাংক আছে? উত্তরপ্রদেশের গ্রামীণ ব্যাংকের সংখ্যা সবথেকে বেশি, 7টি গ্রামীণ ব্যাংক আছে। আর ভারতবর্ষের সবথেকে বড় গ্রামীণ ব্যাংক কোনটি? বড় গ্রামীণ ব্যাংক হলো কেরালা গ্রামীণ ব্যাংক। এখন এই গ্রামীণ ব্যাংক সংযুক্তিকরণ বা মার্জিংয়ের বিষয়টি আলোচনা করব। ভারত সরকারের অর্থমন্ত্রক প্রপোজাল দিয়েছে কাকে? নাবার্ডকে, এই আরআরবি ব্যাংক সংযুক্তিকরণের জন্য। এখন আমাদেরকে জানতে হবে এই নাবার্ড কি। নাবার্ড হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটি জাতীয় ব্যাংক যেটি কৃষিক্ষেত্রে আর গ্রামীণ উন্নতির জন্য কাজ করে। অ্যাকচুয়ালি নাবার্ড কিন্তু কোনো ব্যাংক নয়। নাবার্ড হলো আরবিআইয়ের একটি সংস্থা বা একটি ইনস্টিটিউট, যাদের কাজ হচ্ছে যে সমস্ত ন্যাশনালাইজ ব্যাংকগুলি আছে কিংবা এই আরআরবি ব্যাংকগুলি আছে, সে সমস্ত সরকারি বা ন্যাশনালাইজ ব্যাংক বা আরআরবি ব্যাংকের কাজ হচ্ছে গ্রামীণ মানুষের উন্নতি করা, অর্থাৎ গ্রামীণ ক্ষেত্রে কৃষকের ক্ষেত্রে, অর্থাৎ গ্রামীণ ক্ষেত্রে কৃষিকাজের ক্ষেত্রে বা ক্ষুদ্র শিল্পে এই সমস্ত সরকারি ব্যাংকগুলি লোন দিচ্ছে কিনা, ঠিকঠাক মেনটেন করছে কিনা, সে সমস্ত বিষয়টি মনিটরিং করার কাজ হচ্ছে নাবার্ডের। অর্থাৎ নাবার্ডের কাজ হচ্ছে প্রত্যেকটি ব্যাংকের গ্রামীণ মানুষকে যে পরিষেবা দেবে সেই পরিষেবা সত্যি ঠিকঠাক দিচ্ছে কিনা সেটাকেই মনিটরিং করা। নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে। যেহেতু আরআরবি ব্যাংক হচ্ছে রুরাল ব্যাংক, তাই এটা কিন্তু এর মনিটরিংয়ের দায়িত্ব কিন্তু পুরোপুরি নাবার্ডের কাছে। আর সেই নাবার্ডকে কেন্দ্র সরকার প্রপোজাল দিয়েছে। কেন্দ্র সরকার কি প্রপোজাল দিয়েছে? কেন্দ্র সরকার চাইছে যে আরআরবি ব্যাংকগুলিকে সংযুক্তিকরণ করা হবে, অর্থাৎ কেন্দ্র সরকার চাইছে বিভিন্ন রাজ্যের যে একাধিক আরআরবি ব্যাংক আছে সেগুলিকে সংযুক্তিকরণ করে একটি ব্যাংক করা, অর্থাৎ একটি রাজ্যের জন্য একটি আরআরবি ব্যাংক। অর্থাৎ পশ্চিমবঙ্গে 3টে আরআরবি ব্যাংক আছে, ওই 3টে আরআরবি ব্যাংককে সংযুক্তকরণ করে বা মার্জিং করে একটা আরআরবি ব্যাংক নিয়ে আসা, অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য একটা আরআরবি ব্যাংক আর উত্তরপ্রদেশের জন্য একটি আরআরবি ব্যাংক। অর্থাৎ যতগুলো আরআরবি ব্যাংক আছে এখন 43টি আরআরবি ব্যাংক আছে। এই 43টি আরআরবি ব্যাংককে পরস্পরের সঙ্গে সংযুক্তকরণ করে টোটাল 26টা রাজ্য আর 3টে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য
29টা আরআরবি ব্যাংকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ 43 থেকে 29-এ নামিয়ে আনা। কেন্দ্র সরকার চাইছে কি যে একটি রাজ্যের জন্য একটি আরআরবি ব্যাংক হবে এবং সেটিও একটি স্পন্সর ব্যাংকের আন্ডারে। সেই জন্যই কেন্দ্র সরকার নাবার্ডকে এই বিষয় নিয়ে রিপোর্ট দিতে বলেছে। নাবার্ড যদি অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু সরকার এই মার্জিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং আরবিআই নোটিশ জারি করে এই ব্যাংক মার্জিং শুরু করবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আর 3টে আরআরবি ব্যাংক থাকবে না, পশ্চিমবঙ্গে একটি আরআরবি ব্যাংক থাকবে। সেরকম বিভিন্ন রাজ্যের একাধিক আরআরবি ব্যাংক থেকে একটি ব্যাংকে পরিণত করা হবে। এখন কী কারণে এই সংযুক্তিকরণ করা হবে বা সংযুক্তিকরণের আসল উদ্দেশ্য কি? মেনলি রিডাকশন অফ কস্ট। আমরা জানি একটা ব্যাংককে পরিচালনা করার ক্ষেত্রে প্রচুর টাকা খরচ হয়। ব্যাংকের জন্য বাড়ি ভাড়া নিতে হয়, সেখানে স্টাফ নিয়োগ করতে হয়, কিংবা প্রতিদিনের ডেলি খরচা আছে। যেহেতু একাধিক ব্যাংক, তাদের আবার একাধিক ব্রাঞ্চ আছে, তা সেখানে কিন্তু খরচ অনেক বেশি। তাই যদি ব্যাংকগুলিকে সংযুক্তকরণ করে তার সংখ্যা কমানো যায় তাহলে কিন্তু খরচ অনেকটা কম হবে সরকারের এই ব্যাংক চালানোর জন্য। অন্যদিকে ইউজ অফ টেকনোলজি। কি হচ্ছে, এখন আইটি টেকনোলজির উপর চলে লেনদেন বা ব্যাংকিং সিস্টেম। সেখানে এই যে বিভিন্ন ব্যাংকের জন্য আলাদা আলাদা টেকনোলজি গ্রহণ করতে হয়, সেটা কিন্তু সরকারের জন্য খুবই অসুবিধাজনক এবং টেকনোলজির যে ডিফারেন্স আছে সেখানে কিন্তু একাধিক প্রবলেম দেখা দেয়। এখন যদি সমস্ত ব্যাংকে একসঙ্গে যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু একটাই টেকনোলজি বা প্রযুক্তি গ্রহণ করা হবে, তাহলে কিন্তু স্মুথ টেকনোলজি দেওয়া যাবে। আর এখন ব্যাংক ফ্রড কিন্তু জালিয়াতি ব্যাপক হচ্ছে, জালিয়াতিকেও কিন্তু আটকানো যাবে। অন্যদিকে কি যে ইউনিফাইড ক্যাপিটাল, আমরা জানি কোনো ব্যাংকে যখন লাইসেন্স দেওয়া হয় তার জন্য একটা ক্যাপিটাল আরবিআইয়ের কাছে রাখতে হয়, আর সেই ক্যাপিটালের আন্ডারেই তারা কিন্তু লোন বা অন্যান্য ব্যাংকিং পরিষেবা দেয়। এখন আলাদা আলাদা 3টে ব্যাংকে ক্যাপিটাল ভাগ হয়ে যায়, যদি সেই 3টে ব্যাংকে একসঙ্গে যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা ক্যাপিটাল বেড়ে যাবে। তাহলে কিন্তু সাধারণ মানুষকে ব্যাংকিং পরিষেবা, বিশেষ করে লোন সার্ভিসের অ্যামাউন্ট কিন্তু বাড়াতে পারবে, মানুষের সুবিধা হবে। অন্যদিকে কি আছে, লার্জ অপারেশন এরিয়া। এখানে কি বললাম যে পশ্চিমবঙ্গে 3টে ব্যাংক, একটা হচ্ছে উত্তরবঙ্গের জন্য, একটা মুর্শিদাবাদ, অন্যদিকে একটা হাওড়ার জন্য। অর্থাৎ বিভিন্ন এরিয়ার বিভিন্ন ব্যাংক। কিন্তু যদি 3টে ব্যাংক একসঙ্গে করে দেওয়া হয়, রাজ্যের জন্য যদি একটাই ব্যাংক থাকে তাহলে কিন্তু সারা রাজ্য জুড়ে তারা পরিষেবা দেবে, অর্থাৎ তাদের অপারেশন এরিয়াটা কিন্তু অনেক বাড়বে। তাহলে যারা সার্ভিস নেবে তাদের জন্য ভালো, যারা সার্ভিস দেবে তাদের জন্য কিন্তু খুবই ভালো। ইউনিফর্ম সার্ভিস, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়ম, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন সার্ভিস, সেখানে কিন্তু একটা কনফিউশন দেখা দেয়। কিন্তু যদি একটাই ব্যাংক হয় তাহলে কিন্তু সবার জন্য একটা ইউনিফর্ম সার্ভিস থাকবে, তাহলে কিন্তু সেটা খুবই সুবিধা হবে মানুষের জন্য পরিষেবা নেওয়া, আর যারা ব্যাংকিং করবে তাদের জন্য পরিষেবা দেয়া। অন্যদিকে কি হয় যে ব্যাংক কর্মীদের জন্য সুবিধা হবে যে এনপিএ তোলা। এনপিএ মানে হচ্ছে ব্যাড লোন, যে লোনটা মানুষ আর পরিশোধ করে না, ব্যাংক যে লোনটাকে তুলতে পারে না বা রেস্টোর করতে পারে না, উদ্ধার করতে পারে না। এখন মানুষ কি করে, যেহেতু একাধিক ব্যাংকে থাকার সুবিধা আছে, তারা এই ব্যাংক থেকে তারা লোন নিল, আবার এই ব্যাংকে গেল না, অন্য ব্যাংকে চলে গেল। এই সুযোগটা কিন্তু মানুষ নিয়ে থাকে। কিন্তু যখনই একটাই ব্যাংক হয়ে যাবে তাহলে কিন্তু এনপিএ উদ্ধার করতে ব্যাংকের সুবিধা হবে। একটা ব্যাংক থেকে সে লোন নিতে বাধ্য হবে এবং সেখানে যারা কর্মী আছে তারা কিন্তু একটা মানুষকেই তার লোন উদ্ধারে তার উপরে চাপ সৃষ্টি করতে পারবে এবং এনপিএর সংখ্যা কমবে। মেনলি সরকারের উদ্দেশ্য হচ্ছে এত ব্যাংক না থেকে সমস্ত ব্যাংককে একটি ছাতার তলায় আনা এবং সেটাকে সঠিকভাবে মনিটরিং করা, যাতে সরকারেরও সুবিধা হয় বিষয়টিকে মনিটরিং করতে, জালিয়াতি রুখতে এবং খরচ কমাতে। এখন এই একাধিক পয়েন্ট বললাম যাতে ব্যাংক মার্জিংয়ের সুবিধা হবে বা এই উদ্দেশ্যেই করা হচ্ছে। এখন অসুবিধা কি হচ্ছে, ব্যাংক মার্জিং বিষয়টা কিন্তু রাতারাতি হবে না, এর জন্য সময় লাগবে। বিশেষ করে যখন আমরা পাঞ্জাবের সঙ্গে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স কিংবা ইউনাইটেড ব্যাংকে সংযুক্তিকরণ করেছিলাম তখন দেখেছিলাম যে একটা লং প্রসেস চলেছিল, একাধিক সমস্যা দেখা দিয়েছিল। আর এখানে তো আরও সমস্যা বেশি, কারণ আরআরবি ব্যাংকগুলির কিন্তু যে তারা মাদার ব্যাংক বা স্পন্সর ব্যাংক কিন্তু অন্য ন্যাশনালাইজ ব্যাংক, তাহলে কিন্তু অনেক অসুবিধা হবে। কি অসুবিধা হবে, যখন এই মার্জিং প্রসেসটা চলবে 1 বছর 2 বছর 3 বছর ধরে, তখন কিন্তু বিভিন্ন কাস্টমার অসুবিধায় পড়বে, তাদের ট্রানজ্যাকশানে প্রবলেম হতে পারে। বিশেষ করে এই নির্দিষ্ট সময় কিন্তু ব্যাংক কর্মীরা বা ব্যাংক চাইবে না বেশি লোন দিতে, অর্থাৎ লোন দেওয়ার ফ্যাসিলিটিটা এই সময় কিন্তু বন্ধ থাকতে পারে। অন্যদিকে আর কি, যখনই মার্জিং হয়ে যাচ্ছে তখনই কিন্তু আইএফএসসি কোড সেটা কিন্তু পাল্টে যাবে। আর আইএফএসসি কোড যেহেতু আবার মাদার ব্যাংক পাল্টে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা জেনারেট করতে অনেক সময় লাগবে। নতুন আইএফএসসি কোড পাবে প্রত্যেকটি ব্রাঞ্চের কাস্টমাররা। নেক্সট হচ্ছে এই সমস্ত ব্যাঙ্কগুলি থেকে যারা এটিএম কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআই ব্যবহার করে তাদের জন্য কিন্তু অসুবিধা হবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু তাদের ট্রানজাকশানে
অসুবিধা হবে। সব থেকে গুরুত্বপূর্ণ, যখন এই ব্যাংক মার্জিং প্রসেসটা চলবে 1 বছর 2 বছর 3 বছর ধরে, তখন কিন্তু এই সমস্ত ব্যাংকের যে রিক্রুটমেন্ট, নিয়োগের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু কমে যাবে। অর্থাৎ দেশের বেকারত্ব এমনিতেই বাড়ছে, আরও কিন্তু বেড়ে যাবে যখন আরআরবি ব্যাংকের নিয়োগ 1 বছরের জন্য 2 বছরের জন্য বন্ধ থাকবে। অন্যদিকে কি হয়, প্রতি বছর কি হয়, নতুন নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়। যেহেতু এই মার্জিং প্রসেসটা চলবে 1 বছর 2 বছর ধরে, তখন কিন্তু ব্রাঞ্চ ওপেনিং বন্ধ থাকবে। আরও একটা অসুবিধা হবে, এই যে বলছি পশ্চিমবঙ্গের 3টে অঞ্চলে 3টে ব্যাংক আছে, এই নির্দিষ্ট অঞ্চলে কিন্তু একটা নির্দিষ্ট ভৌগোলিক গুরুত্ব থাকে বা ঐতিহাসিক গুরুত্ব থাকে। সেই গুরুত্বকে বুঝেই কিন্তু এই ব্যাংকিং পরিষেবা দেয়া হয়। যেমন হাওড়া অঞ্চলে এখানে বন্যাটা হয়, হাওড়া হুগলি অঞ্চলে বন্যা হয়, তাহলে কৃষিকাজে এইখানে বন্যায় যারা লোন নেয় তাদের যে ছাড়ের ব্যাপারটা, সেটা কিন্তু এই সমস্ত ব্যাংকগুলি দেখাশোনা করে। অন্যদিকে উত্তরবঙ্গের ভৌগোলিক গুরুত্ব আলাদা, কিংবা পশ্চিমাঞ্চলের জেলাগুলির কিন্তু ভৌগোলিক গুরুত্ব আলাদা। এই ভৌগোলিক ইন্টারেস্টকে লক্ষ্য রেখে কিন্তু আলাদা আলাদা ব্যাংকিং পরিষেবার ভাগ করে দেওয়া হয়েছে আরআরবি ব্যাংকের ক্ষেত্রে। যখন একটাই ব্যাংক হবে সারা রাজ্যে, তখন কিন্তু এই লোকাল ইন্টারেস্টটা কোথাও না কোথাও এটা বঞ্চিত হবে, সেই ইন্টারেস্টটা কিন্তু দেখা হবে না। এই হলো আজকের ভিডিও। এখন ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।